The past lives and breathes in Kolkata. ITC Ashirwad presents Purono Kolkatar Golpo, brought to you by Earshot, India's hottest new audio destination. Hear it on earshot.in or Earshot app. Presented by ITC Ashirwad, India's #1 আটা brand. পুরনো কলকাতার গল্প 1757 সাল 23 জুন বৃহস্পতিবার। যুদ্ধের বাজনা উঠল বেজে দ্রিম 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 পলাশীর লক্ষ্যবাগে। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় উমিজাদের ষড়যন্ত্রে পরাজিত ও নিহত হলেন নবাব সিরাজউদ্দৌলা। তারপর সেই চোখের জলের গান, কি হল রে জান, পলাশীর ময়দানে ওড়ে কোম্পানির নিশান। 1757 সাল 6 জুলাই। ভাগীরথীর জলে তুমুল ঢেউ, অনেক জাহাজ, অসংখ্য নৌকো, কাড়া নাকাড়া দুমদুবির বাজনা। কলকাতা জুড়ে তুমুল উল্লাস। কি ব্যাপার? ক্লাইভ ফিরছেন মুর্শিদাবাদ থেকে বিজয়ীর বেশে। আস্তে আস্তে বাজনাবাদ্যি চুপ। মির্জাফরের মারফত ইংরেজদের হাতে নবাবী রাজকোষের লুটের মাল বিতরণ শেষ। মুর্শিদাবাদে মির্জাফরকে নতুন নবাব সাজানো সমাপ্ত। ওয়াটসন অসুস্থ। ক্লাইভ একাই তখন কলকাতা সর্বেসর্বা। তাঁর মনে একটাই ভাবনা, কি করে কলকাতাকে নতুন করে গড়া যায়। সিরাজের আক্রমণে শহরের অর্ধেকটা ভাঙা, শহরের অর্ধেকের বেশি লোক বেপাত্তা। তাদের ফিরিয়ে আনতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, বিশেষ করে ফেরাতে হবে তাঁতিদের। ইংরেজদের যে মোটা লাভ, তাদের বোনা মিহি কাপড় বেচে। কমিশন বসল ক্ষতিপূরণের হিসেব কষতে। শহরের চারপাশে ঢোল বাজিয়ে ঘোষণা করা হলো যে নিজের খরচায় বন জঙ্গল কেটে যে যেখানে বাড়ি বানাবে মালিকানা তারই। সব কাটা চলবে, কেবল ফলের গাছ বাদ। পুরনো কেল্লাটা হাড় পাঁজরা সার। নতুন একটা জবরদস্ত কেল্লা চাই। 5 জনের মতে লালদিঘির গায়েই হোক নতুন কেল্লাটা। ক্লাইভের একার মত গোবিন্দপুর। তাই হল। গোবিন্দপুরের প্রাচীন বাসিন্দারা হলেন শেঠ বসাক। রবীন্দ্রনাথ, রাজনারায়ণ বসুর পূর্বপুরুষরাও ওই গোবিন্দপুরের মানুষ। তাদের সবাইকে চলে আসতে হল ভিটে মাটি ছেড়ে ক্ষতিপূরণের টাকা নিয়ে। নতুন কেল্লা বানানোর সময় শুরু হল চৌরঙ্গীর জঙ্গল কাটা। জঙ্গল কাটতে কাটতে বেরোল রাস্তা। রাস্তা বেরোতেই একটা দুটো করে বাড়িঘর মাথা উঁচু করে দাঁড়ালো। অবশ্যই জঙ্গল কাটার ব্যাপারে হেস্টিংস খুব একটা খুশি হননি, কারণ চৌরঙ্গীর জঙ্গলে হরিণ শিকার ছিল তার প্রিয় এক নেশা। 1767-তে ক্লাইভ অসুস্থ শরীরে ফিরে গেলেন স্বদেশ। ক্লাইভ নেই, তবু কলকাতা রইল। দিনে দিনে বাড়তে লাগলো কলকাতা। ক্লাইভের ভাষায় সিটি অফ প্যালেসেস। পলাশীর 5 বছর পরে 1762-র এক বিরাট মহামারীতে একেবারে তছনছ হয়ে গেল কলকাতা। সেই থেকে শহরের বাইরে ফাঁকা জায়গার দিকেই লোভ বাড়ল সকলের। সংস্কৃতের পণ্ডিত আবার সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার উইলিয়াম জোন্স বেছে নিলেন গার্ডেন রিচ। স্যার ইলাইজা ইম্পে কাশীপুর। ইম্পে পরে মিডলটন রোয়ের কাছে বাস করতেন একটা বাগান বাড়িতে। তার বাড়ির চারপাশে খোলা জায়গায় হরিণ চড়ে বেড়াত। সেই থেকে ডিয়ার পার্ক, এখন সেখানে পার্ক স্ট্রিট। বাগবাজারের গায়ের পূব দিকে ছিল পেরিন সাহেবের বাগান। ওই বাগান থেকেই বাগবাজার। ওদিকে নেটিভ টাউনও দিনে দিনে আলোয় আলো। তালতলা, শোভাবাজার, কুমোরটুলি, পাথুরেঘাটায় জন্ম নিচ্ছে রাজা মহারাজা, ধনিক বণিকের যুগ। এবং তারই সঙ্গে জন্ম নিচ্ছে মানুষের জীবনযাত্রার প্রণালী। আজকের দিনে আমাদের যেরকম একটা লাইফস্টাইল আছে, একটা রুটিন আছে, জানেন সেই সময়কার সাহেব মেমদের লাইফস্টাইল কেমন ছিল, কিভাবে কাটত তাদের দিন? কলকাতা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জর্জ জনসন লিখছেন, সকালে উঠেই সাহেব সহিসকে ডাকেন ঘোড়া নিয়ে আসার জন্যে। সহিস অবশ্য ঘোড়া সাজিয়েই তৈরি থাকে। ঘোড়ার পিঠে চড়ে প্রাতঃভ্রমণ না করলে সাহেবের মেজাজই ঠিক থাকে না। তার জন্য আবার আরবি ঘোড়া দরকার। তখনকার দিনেই প্রায় 1000-1200 টাকার কমে একটা আরবি ঘোড়া পাওয়া যেত না। 1 কাপ গরম কফি খেয়ে
সাহেব প্রাতভ্রমণে বেরোতেন এবং ফিরে এসে ব্রেকফাস্টে বসতেন। বেলা 9টা বাজত এই ব্রেকফাস্ট খেতে। নাম ব্রেকফাস্ট হলেও খাবার টেবিলে প্রচুর খাদ্যের আয়োজন করা হতো। এ কেবল রুটি মাখন ডিমের সামান্য ব্যাপার নয়, সিদ্ধ মাছ, মাংস, ডিম, কারি, কেক, টোস্ট ইত্যাদি ঢালাও ব্যাপার। যে কোনো পাত্রে খাবার দিলে সাহেবের মুখে রুচত না। তার জন্য দামি দামি সিলভার ও চায়না প্লেট বোল ইত্যাদির দরকার হতো। ব্রেকফাস্টের সঙ্গে সংবাদপত্র পাঠ শেষ করে সাহেবরা যে যার কর্মে বেরোতেন। কেউ যেতেন অফিসে, কেউ যেতেন নিলাম ঘরে, কেউ যেতেন কোম্পানির কাজে, কেউ বা নানা রকমের অবৈধ বাণিজ্যের ধান্দায়। সাহেব বেরিয়ে যাওয়ার পর দারোয়ানকে বলে যেতেন মেম সাহেবের জন্যে বাক্সওয়ালা ডেকে দিতে। সাহেবের দেওয়া নাম বাক্সওয়ালা হলেও এরা আমাদের শহরের বহু পরিচিত রকমারি জিনিসের ফেরিওয়ালা ছাড়া আর কেউই নয়। পিঠে বিরাট একটা বোচকা বেঁধে তার মধ্যে ডজন ডজন ছোট বড় বাক্সে নানা রকমের জিনিস নিয়ে কলকাতার পথে পথে ঘুরে এই ফেরিওয়ালারা ফিরি করে বেড়াত। রকমারি জিনিসের সুদীর্ঘ তালিকাটি তারা সুন্দর একটি সুর করে আবৃত্তি করত, যেমন মাথার কিলিপ কাঁটা চাই, হেজলিন চাই, পমেটম চাই ইত্যাদি। বোধহয় পুঁটুলির মধ্যে বাক্সের বহর দেখে সাহেবরা এদের বাক্সওয়ালা নাম দিয়েছিলেন। বাক্সওয়ালারা এলে মেম সাহেবরা তাদের খুশি ও পছন্দ মতো নানা রকমের জিনিসপত্র কিনতেন। ফেরিওয়ালারাও মানি নট ভন্ট মেম, সে অন প্রাইস ইত্যাদি নানা রকমের কথা বলে মেমকে প্রচুর জিনিস ধারে গছিয়ে দিয়ে যেত। অবশেষে মাসান্তে যখন ফেরিওয়ালার বিল বড় সাহেবের কাছে আসত, তখন তার দুটি চোখই আকর্ণ বিস্ফারিত হয়ে যেত। তবু বিবির ইচ্ছায় ও স্বাধীনতায় সাহেব কখনো হস্তক্ষেপ করতেন না। ধীরে ধীরে দেনার অকুল সমুদ্রে ডুবে যেতেন। ফেরিওয়ালার কাছে জিনিস কেনাকাটা শেষ হলে মেম সাহেব 2 ঘোড়া বা 4 ঘোড়ার গাড়ি করে বেরিয়ে পড়তেন। পরিচিত মহলে ঘুরে বাড়ি আসতে তার দুপুর পেরিয়ে যেত। তারপর টানা পাখার তলায় শুয়ে তিনি দ্বীপ্রহরের সুখনিদ্রায় অভিভূত হতেন। নিদ্রা ভাঙতে বেলা 5টা বেজে যেত। সাহেবরা তখন কাজকর্ম থেকে ফিরে আসতেন এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্নানঘরে ঢুকে আরামে স্নান করতেন। তারপর নতুন গাড়িতে নতুন ঘোড়া জুড়ে সাহেব ও মেম দুজনেই সান্ধ্য ভ্রমণে বেরিয়ে পড়তেন। ভ্রমণ সেরে রাত 8টার মধ্যেই বাড়ি ফিরে আসতেন ডিনার খাওয়ার জন্যে। জনসন বলছেন, ইংল্যান্ডের উৎকৃষ্ট ডিনারের সঙ্গে এই দেশের ডিনারের কোনো পার্থক্যই নেই। শুধু তাই নয়, পানীয় হলেই তাতে বরফ দেওয়া হতো এবং মদিরা, ক্ল্যারেট, শ্যাম্পেন প্রভৃতি প্রচুর পরিমাণে খেতে পাওয়া যেত। রাত 10টার সময় কফি দেওয়া হতো বটে, কিন্তু তাতেই সারাদিনের কর্তব্য শেষ হয়ে যেত না। হয় গভর্নমেন্ট হাউসে, না হয় টাউন হলের বা কোনো ক্লাবের রিউনিয়নে, অথবা কোনো বন্ধুবান্ধবের বাড়িতে পানভোজন ও নাচ গান হল্লার নিমন্ত্রণ থাকত। প্রায় সারা রাত ধরে সেখানে সাহেব ও মেমদের সুরাপান ও নাচ গান চলত। শেষ রাতে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে তারা ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়তেন। কেল্লার কামানের শব্দে ভোরবেলা তাদের ঘুম ভাঙত। সাহেবরা অভিযোগ করতেন যে এদেশের আবহাওয়া তাদের সাদা চামড়ার শরীরে সহ্য হয় না। অ্যাডভোকেট জনসন বলছেন, কারোর শরীরেই এরকম যথেচ্ছাচার সহ্য হতে পারে না। এরকম বেহিসেবি বিলাসিতায় রথচাইল্ডের মতো ধনকুবের ধ্বংস হয়ে যাবেন এবং হারকিউলিসের মতো বীরপুরুষেরও লিভার পচে গলে নষ্ট হতে বাধ্য।